আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের আরো একটি ক্লাসে। এই ক্লাসে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের তোমাদের যে দুইটা সাধারণ জ্ঞানের মডেল টেস্ট হয়েছে, সেই দুইটা মডেল টেস্টের 40, 40, 80টা এমসিকিউ এর সলভ দেখব। আশা করি তোমাদের লেখাপড়া যথেষ্ট ভালো চলছে এবং শেষ মুহূর্তে এসে তোমরা এখন বুঝতে পারছো যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে লেখাপড়া করতে হবে। এবং আমরা যে দুইটা মডেল টেস্ট নিয়েছি এবং 100টা এমসিকিউ এর উপর যে একটা পরীক্ষা নিয়েছি, এর যে টপিকগুলো এবং এই কোশ্চেনগুলোর যেমন মান, দেখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ঠিক এই ধরনের মানেরই কোশ্চেন এসেছে বা এই ধরনের টপিক থেকে কোশ্চেন এসেছে। তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের আমাদের পরীক্ষা এবং কোশ্চেনের মান দেখেছো, মোটামুটি সিমিলার, এবং অনেকগুলো কোশ্চেন আছে যে মোটামুটি এখান থেকেও এসেছে, এখানকার আলোচনা থেকে এসেছে, এমন হয়েছে। তো আমরা দেখি যে এখানে যে 80টা এমসিকিউ ছিল সেগুলো সঠিক উত্তর কোনগুলো, এবং আমরা একটু দ্রুত যাব কারণ তোমরা 80টা এমসিকিউ এর একদমই বিস্তারিত পড়াইতে গেলে লং ক্লাস হয়ে যাবে। এই সময় এসে তোমাদের এত লং ক্লাস করার মতো সময় হাতে নাই। আচ্ছা, তাহলে আমাদের সেট ওয়ান, সেট টু, দুইটা সেটে 40টা 40টা করে এমসিকিউ আছে, আমরা সলভ করব। প্রথম সেটের প্রথম কোশ্চেন: জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কয়টি দেশ? 51, 58, 73 নাকি 77? জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয় 1945 সালে, তখন জাতিসংঘের সদস্য ছিল 51টি দেশ। যুক্তরাষ্ট্র সদস্য হয়েছিল, তারা জাতিপুঞ্জের সদস্য হয়নি কিন্তু জাতিসংঘের সদস্য হয়েছিল। আহ, এবং তারপর জাতিসংঘের অন্যান্য সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়, এবং জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার আগেই জাতিসংঘ রিলেটেড বিভিন্ন যে আর্থিক সংস্থাগুলো সেগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। 2 নম্বর কোশ্চেন: পেনিসিলিন আবিষ্কার করেন কে? হাওয়ার্ড ফ্লোরি, লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং নাকি আর্নেস্ট চেইন? আলেকজান্ডার ফ্লেমিং তিনি পেনিসিলিন আবিষ্কার করেন, যেটা হচ্ছে আমরা যে বর্তমানে যত ধরনের অ্যান্টিসেপটিক বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ ব্যবহার করি সবকিছুতে এই পেনিসিলিন ব্যবহার করা হয়। 3 নম্বর কোশ্চেন: বাংলাদেশের সংসদ ভবন সংলগ্ন লেকের নাম কি? ফয়েজ লেক, ক্রিস্টাল লেক, ক্রিসেন্ট লেক নাকি শাপলা লেক? শাপলা লেক নামে তেমন কোনো লেক নাই। ক্রিস্টাল লেক নামেও কোনো লেক নাই। ফয়েজ লেক যেটা হচ্ছে বান্দরবনে অবস্থিত, এবং আরেকটা আছে ক্রিসেন্ট লেক যেটা হচ্ছে আমাদের সংসদ ভবন সংলগ্ন যে লেকটা, অর্থাৎ আর্টিফিশিয়ালি সংসদ ভবনের চারিদিকে একটা লেক আছে, সেটা হচ্ছে ক্রিসেন্ট লেক, এবং আমাদের সংসদ ভবনটা ঠিক ক্রিসেন্ট লেকের মাঝে অবস্থিত। সিপাহী জনতা বিপ্লব দিবস কত তারিখ? 7 নভেম্বর, 21 নভেম্বর, 25 মার্চ নাকি 16 ডিসেম্বর? 7 নভেম্বর। এই দিনটা বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, এবং আহ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিনে 7 নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমেই সম্মুখ সারিতে উঠে আসেন, এবং পরবর্তীতে তিনি সেনাপ্রধান এবং রাষ্ট্র ক্ষমতায় চলে যান। জিয়াউর রহমান 1975 সালে এই সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে মূলত রাষ্ট্র ক্ষমতার আসার যে পথ, সেই পথের একদমই দ্বার প্রান্তে পৌঁছে যান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কত নম্বর লক্ষ্যে মানসম্মত শিক্ষার কথা বলা আছে? 3 নম্বর, 13 নম্বর, 7 নম্বর নাকি 4 নম্বর? আমি জানি না পরীক্ষাতে তোমাদের এই কোশ্চেনটার উত্তর সঠিক সেট আপ দেওয়া হয়েছিল কিনা, কারণ আমি যখন রিচেক করলাম দেখলাম মনে হলো যে অপশনে কোনো একটু ভুল আছে। এটা সঠিক উত্তর হবে 4 নম্বর। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 4 নম্বর লক্ষ্যে বলা আছে মানসম্মত শিক্ষার কথা। এবং তোমরা মোটামুটি গুরুত্বপূর্ণ যে ইয়াগুলো আছে, লক্ষ্যগুলো আছে, সেগুলো একটু পড়ার চেষ্টা করবা। সবগুলো দরকার নেই, প্রথম 5টা অবশ্যই পড়বা এবং শেষটা অবশ্যই পড়বা। এই 6টা একটু মনে রাখার চেষ্টা করবা যে কোন লক্ষ্যমাত্রায় কি আছে, প্রথম 5টা এবং সর্বশেষটা। বাংলাদেশের বর্তমান 26তম বিচারপতির নাম কি? এটা হচ্ছে বিচারপতি হবে না, এটা হবে প্রধান বিচারপতি। এখানে একটু টাইপিং এ ভুল হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? 26তম প্রধান বিচারপতি বর্তমানে যিনি প্রধান বিচারপতি হয়েছেন: বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। হাসান ফয়েজ সিদ্দিকী ছিলেন হচ্ছেন 22তম প্রধান বিচারপতি। ওবায়দুল হাসান ছিলেন 23তম প্রধান বিচারপতি, এবং রেফাত আহমেদ ছিলেন 25তম প্রধান বিচারপতি। আর হচ্ছেন বর্তমানে আছেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, তিনি হচ্ছেন 26তম প্রধান বিচারপতি। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। বাংলাদেশের সংবিধানে কয়টি প্রস্তাবনা আছে? একটি, 7টি, 153টি নাকি 11টি? আমাদের সংবিধানে ভাগ আছে 11টি, 11টি ভাগ আছে, 153টা অনুচ্ছেদ আছে, 153টা অনুচ্ছেদ আছে। 7টি তফসিল আছে আমাদের সংবিধানে, 7টি তফসিল আছে, এবং প্রস্তাবনা হচ্ছে একটি। প্রস্তাবনা হচ্ছে প্রিঅ্যাম্বল, ইংলিশে যেটাকে বলা হয় কি প্রিঅ্যাম্বল। অর্থাৎ আমরা যখন কোনো বই খুলি, বইয়ের শুরুতে কি থাকে, একটা লেখকের কথা বা এমন কিছু থাকে, সংবিধানের প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় প্রিঅ্যাম্বল বা প্রস্তাবনা। যেটা আছে জাস্ট একটা, যে কোনো বইতে নর্মালি একটা করেই থাকে।
8 নম্বর কোশ্চেন, ঐতিহাসিক কারাবালা কোথায় অবস্থিত? সৌদি আরব, সিরিয়া, মিশর নাকি ইরাক? কারাবালার যুদ্ধের কথা তোমরা শুনেছো, ঐতিহাসিক কারাবালার যুদ্ধ, যেখানে ইয়াজিদ এবং হাসান হুসেনের মধ্যে যে ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়, এই স্থানটি ইরাকে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইরাক। 9 নম্বর কোশ্চেন, বাংলাদেশ ভারত জলসীমা নির্ধারণের মামলা নিষ্পত্তি হয় কোথায়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অব দ্য ল অব দ্য সি, ইটলস যেটা সংক্ষেপে বলা হয়, স্থায়ী সালিসি আদালত, জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় নাকি জাতিসংঘের স্থায়ী 5 দেশের মধ্যস্থতায়? সঠিক উত্তর হচ্ছে স্থায়ী সালিসি আদালত, যেটা নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। এবং ইটলস যেটা ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি যে ট্রাইব্যুনাল, সেখান থেকে বাংলাদেশ এবং মিয়ানমার, বাংলাদেশ ভার্সেস মিয়ানমারের যে জলসীমা, সেটা নির্ধারিত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আহ স্থায়ী সালিসি আদালত, নেদারল্যান্ডের হেগে যেটা অবস্থিত। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেন কে? জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার বিনিময়ে খাদ্য, এটা চালু করেন বেগম খালেদা জিয়া, এবং তিনি নারী শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য উপবৃত্তি ব্যবস্থা চালু, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলককরণ, এগুলো অনেক কিছু তিনি করেছেন শিক্ষার প্রচারের জন্য। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না? 1 নম্বর, 10 নম্বর, 9 নম্বর নাকি 11 নম্বর? আমাদের মুক্তিযুদ্ধে 10 নম্বর সেক্টর, যেটা নৌ সেক্টর ছিল, এইখানে কোনো নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিলেন না। পূর্ব পাকিস্তান নেভির বিভিন্ন অফিসার দ্বারা এটা নিয়ন্ত্রিত হতো। তো সঠিক উত্তর হচ্ছে 10 নম্বর সেক্টর, অপশন বি, কারেক্ট আনসার। 12 নম্বর কোশ্চেন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? মেজর শফিউর রহমান, খালেদ মোশাররফ, খাদেমুল বাশার, এ কে খন্দকার। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এয়ার মার্শাল ছিলেন এ কে খন্দকার, তাকে বানানো হয়, বিমান বাহিনীর প্রধান বানানো হয়। সঠিক উত্তর হচ্ছে এ কে খন্দকার। তিনি রিসেন্টলি মারা গিয়েছেন, যে কারণে খুবই গুরুত্বপূর্ণ, এবং তার একটা বিখ্যাত বই আছে, 1971 ভেতরে ও বাইরে। 1971 ভেতরে, ভেতরে ও বাহিরে, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একে খন্দকারের লেখা বই, এবং 1971-এর অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমরা জানতাম না, তিনি এই বইতে লিখেছেন। এবং স্বাধীনতা যুদ্ধের অনেক সত্য ঘটনা এই বইয়ের মাধ্যমে বাইরে এসেছে। এএফপি কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স নাকি জার্মানি? এএফপি হচ্ছে এজেন্সি অফ ফ্রান্স প্রেস, তার মানে এটা হচ্ছে ফরাসি বা ফ্রান্সের একটি সংবাদ মাধ্যম। তাহলে সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। বাকি যে সংবাদ মাধ্যমগুলো আছে যুক্তরাষ্ট্রের কোনগুলা, এগুলো তোমরা জানো, যুক্তরাজ্য, জার্মানি, কারণ এগুলো বিস্তারিত সবকিছু পড়ানো হয়েছে। এই কারণে আমি এই ক্লাসে বিস্তারিত বলছি না, কারণ ডি ইউনিটের তোমরা ক্লাসগুলো যখন করেছো দেখবে একদম বিস্তারিত পড়ানো হয়েছে। তো এই ক্লাসে আবারও নতুন করে বিস্তারিত পড়িয়ে তোমাদের জন্য হচ্ছে টাইম ওয়েস্ট করা আমি মনে করি না গুরুত্বপূর্ণ, কারণ এর আগে যখন ডি ইউনিটের ক্লাসটা নিয়েছিলাম তখন দেখবা যে চার্ট করে করে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে একদমই বিস্তারিত পড়ানো হয়েছে। তো তোমরা ওই স্লাইডটা তোমাদের কাছে অবশ্যই আছে, তোমরা ওই স্লাইডে গিয়ে এইগুলার বিস্তারিত দেখে নিতে পারো। মোটামুটি সিমিলার টপিক থেকেই বি এবং ডিতে কোশ্চেন হয়। বিতে একটু শিল্প সাহিত্য সংস্কৃতি এই 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 দিকে ট্রেন্ড একটু বেশি থাকে, আর ডিতে ওইগুলো থাকে না, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে বেশি ফলো করে। এটাই পার্থক্য, তাছাড়া তেমন পার্থক্য নাই। 1, 1, 2, 3, 5, 8, 13, 21 ধারার দশম পদটি কত? আচ্ছা দেখো, এইখানে 1 এবং 1 যোগ করলে 2 হয়, 1 এবং 2 যোগ করলে 3 হয়, 2 এবং 3 যোগ করলে 5 হয়, 3 এবং 5 যোগ করলে 8 হয়, 5 এবং 8 যোগ করলে 13 হয়, 8 এবং 13 যোগ করলে 21 হয়। অর্থাৎ পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, পরবর্তী যে সংখ্যাটা আছে তার সমান হচ্ছে। এই জাতীয় সংখ্যাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। এগুলাকে কি বলা হয়? ফিবোনাক্কি সংখ্যা। আচ্ছা, তাহলে এইখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে। আমাদের দশম পদ বের করতে হবে। তাহলে এই দুইটা তুমি যদি যোগ করো তাহলে কত হবে দেখো তো? 21 এবং 13 হয় হচ্ছে আমাদের 34। তাহলে নবম পদ হচ্ছে 34। তারপর আমরা 34-এর সাথে 21 যোগ করব, 34-এর সাথে 21 যোগ করলে হচ্ছে 55। তাহলে আমাদের দশম পদ হচ্ছে 55। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত? ফ্রান্সে, যুক্তরাষ্ট্রে, ব্রাজিলে নাকি জাপানে? স্ট্যাচু অফ লিবার্টি এটা ফ্রান্স উপহার দেয় যুক্তরাষ্ট্রকে, ফ্রান্স উপহার দেয় যুক্তরাষ্ট্রকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। এবং ব্রাজিল যেটা দেওয়া আছে, ব্রাজিলে হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার অবস্থিত। এটা দেখবা ওই যে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের পাশেই একটা পাহাড়ের উপরে এইভাবে হাত দিয়ে দাঁড়ায় আছে, ওইটা। আর জাপানে হচ্ছে স্ট্যাচু অফ পিচ অবস্থিত, জাপানে হচ্ছে স্ট্যাচু অফ পিচ, যেটা হচ্ছে তোমার হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল সেটার আহ,
প্রতিবাদে এক ধরনের একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে। একটা স্ট্যাচু বলতে মূর্তিকে বোঝানো হয়, একটা মূর্তি তৈরি করা হয়েছে, ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেটা দ্বারা শান্তির বার্তা পৌঁছানো হয় হিরোশিমা এবং নাগাসাকির জনগণের মধ্যে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? হামিদুজ্জামান খান, হামিদুর রহমান, সৈয়দ মাইনুল হোসেন নাকি শামীম শিকদার? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। এবং আহ, আমাদের যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান। তাহলে এটা হচ্ছে শহীদ মিনার, শহীদ মিনার। এবং হামিদুজ্জামান খান তিনি একজন ভাস্কর, শামীম শিকদার এনারা হচ্ছেন ভাস্কর, এনারা স্থপতি নন। স্থপতি হচ্ছেন হামিদুর রহমান এবং সৈয়দ মাইনুল হোসেন। 17 নম্বর কোশ্চেন, সংসদীয় গণতন্ত্রের জনককে? নিকোলো ম্যাকিয়াভেলি, জন লক, জন অস্টিন নাকি উইনস্টন চার্চিল? উইনস্টন চার্চিল ছিলেন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার। তিনি দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বই লিখেছেন এবং এর জন্য নোবেল পেয়েছেন। জন অস্টিন একজন বিখ্যাত ফিলসফার এবং তিনি আইন সম্পর্কিত বিচার সংক্রান্ত অনেক কথা বলেছেন। যেমন ল ইজ দ্য কমান্ড অফ সোভরেইন, এই কথাটা বলেছেন জন অস্টিন। এবং নিকোলা ম্যাকিয়াভেলি বিখ্যাত হচ্ছে তার বিখ্যাত একটা বই দ্য প্রিন্স, এই বইটা লেখার কারণে, যে এই বইটাকে বলা হয় শয়তানের বই। এবং জন লক একজন বিখ্যাত ফিলোসোফার, তিনি মূলত সংসদীয় গণতন্ত্র এই ব্যবস্থার জনক। সঠিক উত্তর হচ্ছে জন লক। যুক্তফ্রন্ট নির্বাচনের পর কার নেতৃত্বে সরকার গঠিত হয়? শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নাকি খাজা নাজিমুদ্দিন? যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে এবং এই সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, তারপরে এই সরকারকে উৎখাত করা হয়। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন, 2026 ফিফা বিশ্বকাপের মাস্কট নয় ম্যাপল, ক্লাস, জায়ু নাকি জোকা? আচ্ছা, 2026 ফিফা বিশ্বকাপ তিনটা দেশ আয়োজন করতেছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এবং এই তিনটা দেশের হচ্ছে এই তিনটা মাস্কট, কিন্তু জোকা এটা মাস্কট নয়। জোকা ব্রাজুকা নামে একটা বল ছিল, সেটা 2014 বিশ্বকাপে, ব্রাজিল বিশ্বকাপে। আই হ্যাভ এ ড্রিম মুক্তিটি কার? মার্টিন লুথার, ফিদেল কাস্ট্রো, সিমন বলিভার, মার্টিন লুথার কিং জুনিয়র? আচ্ছা, এটাকে আমি যদি মার্টিন লুথার কিং লিখে দিই, অপশনে মনে হয় এমনই লেখা ছিল। এবং তোমরা দেখো যে এই যে এই উক্তিটা মার্টিন লুথার কিং এবং মার্টিন লুথার কিং জুনিয়র, এই দুইটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। নর্মালি আমরা জানি যে এটা মার্টিন লুথার কিং এর উক্তি, কিন্তু সঠিক উত্তর হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের উক্তি। মার্টিন লুথার কিং বলতে যাকে বোঝানো হয় তিনি একজন জার্মান, তিনি একজন জার্মান ধর্মযাজক, জার্মান ধর্মযাজক, যাজক বানানটা আমার ভুল হয়েছে, জার্মান ধর্মযাজক। হ্যাঁ, আচ্ছা। কিন্তু অপশনে দেখবা যে এই দুইটা অনেক সময় থাকবে না, যদি যে কোনো একটা থাকে তাহলে মার্টিন লুথার যেখানে আছে সেটা উত্তর করে দিবা, মার্টিন লুথার কিং থাকলে সেটা উত্তর করে দিবা। বাট যখন দুইটাই থাকবে জুনিয়রকে আনসার করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। নিম্নের কোন মরুভূমিটি এককভাবে চীনে অবস্থিত? কালাহারি, থর, তাকলামাকান নাকি কারাকুম? কারাকুম তুর্কমেনিস্তানে অবস্থিত, এটা হচ্ছে তুর্কমেনিস্তানে, তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তানে অবস্থিত। এবং কালাহারি হচ্ছে আফ্রিকাতে অবস্থিত, আফ্রিকাতে অবস্থিত। থর হচ্ছে ভারত পাকিস্তানে অবস্থিত, ভারত এবং পাকিস্তান, পাকিস্তান। এবং তাকলামাকান এটা হচ্ছে চীনে অবস্থিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে তাকলামাকান, অপশন সি কারেক্ট আনসার। বাংলাদেশের স্বাধিকার সংগ্রামকে মনে রেখে এপিটাফ চিত্রকর্ম কে এঁকেছিলেন? রফিকুন নবী, মুর্তজা বশির, মুস্তফা মনোয়ার নাকি কামরুল হাসান? প্রত্যেকের যে বিখ্যাত চিত্রকর্ম সেগুলো আমরা আগের দিন যে ডি ইউনিটের স্লাইড সেখানে সবকিছু দেখানো হয়েছে, এখানে আমি জাস্ট একটু মুখেই বলে দিই। দেখো, এটা হচ্ছে রফিকুন নবী বিখ্যাত কার্টুনিস্ট, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। মুস্তফা মনোয়ার হচ্ছেন বিখ্যাত কার্টুনিস্ট, মিনা কার্টুনের জনক তিনি। এবং মুর্তজা বশির, তিনি এপিটাফ এঁকেছেন। এবং কামরুল হাসানের অনেক বিখ্যাত চিত্রকর্ম আছে, যেমন কামরুল হাসান আমাদের জাতীয় প্রতীকেরও ডিজাইনার, তারপর উকি, তিন কন্যা, এই জাতীয় হচ্ছে যে চিত্রকর্মগুলো আছে সেগুলো কামরুল হাসানের আঁকা। হর্ন অফ আফ্রিকা এর অন্তর্ভুক্ত নয় সোমালিয়া, ইথিওপিয়া, জিবুতি নাকি কেনিয়া? আচ্ছা, দেখো এটা মনে রাখতে বলেছিলাম, সো ইজি, সো ইজি, এভাবে মনে রাখতে বলেছিলাম তাই না? সৌথ হচ্ছে সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি। এই দেশগুলো হচ্ছে হর্ন অফ আফ্রিকার অন্তর্ভুক্ত, কিন্তু কেনিয়া এটা হর্ন অফ আফ্রিকার অন্তর্ভুক্ত না। তাহলে বিভিন্ন যে অঞ্চল পরিচিতি এখান থেকে কোশ্চেন আসবে। ভারতবর্ষে বিধবা বিবাহ আইন প্রচলন করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি নাকি লর্ড কেনিং? লর্ড উইলিয়াম বেন্টিং তিনি সতীদাহ প্রথা এর বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং তিনি সেটা বন্ধ করেন। ওয়েলেসলি কি করেন? টিপু সুলতানের সাথে ঐতিহাসিক মহীশূরের যুদ্ধে জয়লাভ করেন। লর্ড ক্যানিং প্রথম কাগজে মুদ্রা চালু করেন এবং লর্ড ডালহৌসি তিনি
বিধবা বিবাহ আইন প্রচলন করেন? তাহলে সঠিক উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি, এবং তিনি ভারতবর্ষে রেলওয়ে চালু করেন। এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি? অতিরিক্ত কর, আবগারি শুল্ক, অর্পিত দায়িত্ব, নাকি অতিরিক্ত কর্তব্য? এক্সাইজ ডিউটি হচ্ছে দেশের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য করার জন্য যে কর দিতে হয়, সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি, যেটাকে বলা হয় আবগারি শুল্ক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কত তারিখ? 5 জুন, 22 এপ্রিল, 10 ডিসেম্বর, নাকি 23 জুন? আচ্ছা, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, এবং 23 জুন হচ্ছে পলাশী দিবস। পলাশীর যুদ্ধ যেদিন হয়েছিল 1757 সালের 23 জুন, ঐতিহাসিক একটা দিবস, পলাশী দিবস বলা হয় সেটাকে। এবং 10 ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস, কারণ হচ্ছে 1948 সালের এই দিনে ইউডিএইচআর অর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, বিশ্বজনীন বা সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ঘোষণা করা হয়। এই কারণে 10 ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস। তোমরা আশা করি টপিকগুলো বুঝতে পারতেছো। এটা হচ্ছে বিভিন্ন দিবস থেকে, এটা হচ্ছে বিভিন্ন পরিভাষা থেকে, এগুলো হচ্ছে ব্রিটিশ আমল থেকে, এই জাতীয় টপিক থেকে তোমার কোশ্চেন আসবে। তারপর আমরা দেখি বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? ঢাকা, রাজশাহী, সিলেট, নাকি চট্টগ্রাম? বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আয়তনে মানে যখন বলবে বৃহত্তম বিভাগ কোনটা, সেটা তো আয়তনেই হবে। চট্টগ্রাম হচ্ছে সবচেয়ে বড় বিভাগ, কারণ এখানকার জেলাগুলো অনেক বড়, জনসংখ্যা যেহেতু কম, যে কারণে সেখানকার জেলাগুলোকে ভাগ করা হয় নাই। আহ মানে মোটামুটি ভাবে তোমার বড় বড় জেলা হিসেবে রাখা হয়েছে। যেমন পার্বত্য অঞ্চলের মধ্যে জেলাগুলো যেগুলো আছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, অনেক বড় বড় জেলা। তাছাড়া চট্টগ্রামও যথেষ্ট বড় জেলা হিসেবে, কক্সবাজার ওইদিকে আছে, তাছাড়া এইদিকে কুমিল্লা, এগুলাও চট্টগ্রাম বিভাগের মধ্যে। আচ্ছা, আর জনসংখ্যার হিসাব করলে ঢাকা অবভিয়াসলি বড়। কোন মার্কিন প্রেসিডেন্ট প্রথম নোবেল পুরস্কার পান? এখানে 4 জন মার্কিন প্রেসিডেন্টের কথা বলা আছে, এবং মার্কিন প্রেসিডেন্ট টোটাল 4 জন নোবেল পুরস্কার পেয়েছেন। এবং এইখানে 4জনের যে নাম দেওয়া আছে, এই 4 জন, তার মধ্যে চতুর্থ হচ্ছেন বারাক ওবামা। ইনি হচ্ছেন চতুর্থ, প্রথম না, ইনি হচ্ছেন চতুর্থ। 4 নম্বর হচ্ছেন বারাক ওবামা। দ্বিতীয় হচ্ছেন উড্রো উইলসন, তৃতীয় হচ্ছেন জিমি কার্টার, এবং প্রথম হচ্ছেন থিওডর রুজভেল্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে থিওডর রুজভেল্ট। মাত্র 4 জন মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছেন, এবং ডোনাল্ড ট্রাম্পও পাওয়ার জন্য পাইপলাইনে আছেন, তিনিও পেয়ে যেতে পারেন। জাতিসংঘ দিবস কত তারিখ? 24 অক্টোবর, 17 সেপ্টেম্বর, 5 অক্টোবর, নাকি 8 সেপ্টেম্বর? এখানে দুইটা ডেট নিয়ে তোমাদের কনফিউশন হবে, 24 অক্টোবর নাকি 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর বাংলাদেশ সদস্য হয়, এবং 1974 সালে সেই সময়টা বাংলাদেশ 136তম সদস্য হিসেবে সেইখানে যোগদান করে। কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 24 অক্টোবর, এই তারিখটাতে, যে কারণে জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। আচ্ছা, মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে বহির্বিশ্বে জনমত গঠনে সহায়তাকারী সাইমন ড্রিং ছিলেন? সাইমন ড্রিং একজন ব্যক্তি, তিনি কি ছিলেন, পেশাতে কি ছিলেন? কূটনীতিক, সাংবাদিক, সৈনিক, নাকি রাষ্ট্রদূত? সাইমন ড্রিং ছিলেন একজন সাংবাদিক। সাইমন ড্রিং ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের যে অবস্থা সেটা জানান দেন, এবং এর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত গঠিত হয়। নীলদর্পণ নাটকের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায় বানানটা ভুল হয়েছে, চট্টোপাধ্যায়। দীনবন্ধু মিত্র, হাজী শরীয়তুল্লাহ, নাকি রামনিধি বসু? নীল দর্পণ, বুঝতে পারতেছো, এটা আমাদের নীল চাষের ইতিহাসের সাথে জড়িত, আমাদের নীল চাষের করুণ ইতিহাসের সাথে জড়িত, এবং এটা নিয়েই একটা নাটক রচিত হয়, যেটা দীনবন্ধু মিত্র রচনা করেন। তার নাম হচ্ছে নীল দর্পণ, যেটা ঢাকাতে মঞ্চস্থ করা হয়। এবং এই নাটকের অভিনয় দেখতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঢাকাতে এসেছিলেন, এবং তিনি পায়ের জুতা ছুঁড়ে স্টেজে মেরেছিলেন, মানে নাটকটা এত খারাপ লেগেছিল এটাই। বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? পাল, গুপ্ত, মৌর্য, নাকি সেন? বাংলার যতগুলো রাজবংশ শাসন করেছে, তার মধ্যে পাল বংশই হচ্ছে সবচেয়ে বেশি দিন শাসন করা, প্রায় 400 বছরের বেশি পাল বংশ আহ, বাংলা অঞ্চল শাসন করেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে পাল বংশ। কোন নদী সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, নাকি হালদা? বাংলাদেশের যদি বলে দীর্ঘতম নদী কোনটি, বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যে নদীগুলো আছে তার মধ্যে পদ্মা দীর্ঘতম নদী, বাট দীর্ঘতম পথ পাড়ি দিয়ে এসেছে হচ্ছে ব্রহ্মপুত্র নদী। সেটা সেই আসাম ঘুরে বাংলাদেশে প্রবেশ করেছে। আসাম পুরাটা সে ঘুরে আসছে, ঘুরে সে হচ্ছে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? জালালাবাদ, জাহানাবাদ, ইসলামাবাদ, নাকি খলিফাবাদ? সঠিক উত্তর হচ্ছে ইসলামাবাদ। জালালাবাদ হচ্ছে সিলেটের পূর্ব নাম, সিলেটের পূর্ব নাম। জাহানাবাদ হচ্ছে খুলনার পূর্ব নাম, এবং খলিফাবাদ হচ্ছে যশোরের পূর্ব নাম।
এবং খলিফাতাবাদও হচ্ছে খুলনার পূর্ব নাম। তো এইগুলা বিভিন্ন অঞ্চলের পূর্ব নাম। তো যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তো ইসলামাবাদ যেটা চট্টগ্রামের পূর্ব নাম, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি আছে। সানফ্লাওয়ার চিত্রকর্মটি কার? মাইকেল অ্যাঞ্জেলা, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিনসি, ভিনসেন্ট ভ্যান গগ। ভিনসেন্ট ভ্যান গগের যে চিত্রকর্মগুলো অধিকাংশ প্রকৃতি এবং খাবার এগুলা নিয়েই অঙ্কন করা। তো তো এটা যেহেতু সানফ্লাওয়ার অর্থাৎ প্রকৃতি গাছপালা এগুলা, তার মানে এটা সহজে আমরা বুঝতে পারি এটা ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। দিল্লি সালতানাতে মোট কয়টি রাজবংশ শাসন করেছে? প্রথম বংশ ছিল মামলুক বা দাস বংশ, দ্বিতীয় বংশ তুগলক বংশ, তৃতীয় বংশ খিলজি বংশ, চতুর্থ সৈয়দ বংশ, পঞ্চম লোদি বংশ। তাহলে এই পাঁচটি বংশ শাসন করেছে, আর কোনো বংশ সেখানে ছিল না। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, পাঁচটি। এবং সুলতানা রাজিয়া একমাত্র নারী শাসক ছিলেন, এবং প্রথম মুসলিম নারী শাসক যিনি ভারত শাসন করেছেন। ভাত দে হারামজাদা না হলে মানচিত্র খা বক্তৃতাকার? রফিক আজাদ, সৈয়দ মুজতবা আলী, অতুল প্রসাদ সেন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় বানান একটু ভুল আছে। এটা এটা একটা ঐতিহাসিক কবিতার লাইন, 1974 সালে কবিতাটা লেখা হয়েছে, এবং এই কবিতাটা লিখেছিলেন রফিক আজাদ। এবং ধারণা করা হয় ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে হচ্ছেন, এখন তো বঙ্গবন্ধু তার বলা যায় না, এটা বিতর্কিত নাম, শেখ মুজিবুর রহমান, তিনি যে প্রাইম মিনিস্টার ছিলেন ওই সময়, তার সময় দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্যের সংকট ছিল, তাকে কটূক্তি করে এই কবিতাটা লেখা হয়েছিল। এবং এতদিন ধরে এটা ভর্তি পরীক্ষা আসতো না, বাট এখন অবশ্যই আসতে পারে। 72-এর গণপরিষদে একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন? মিসেস রাজিয়া বানু, আব্দুল রউফ, রঞ্জিত সেনগুপ্ত, নাকি আই থাকরি? আচ্ছা, আই থাকরি হচ্ছেন একজন বিখ্যাত ব্রিটিশ নাগরিক, এবং তাকে আমাদের যে সংবিধান যখন লেখা হয় সেটা প্রথম আহ, যে আইনি ভাষাতে কনভার্ট করা, সেটার দায়িত্ব দেওয়া হয় আই থাকরিকে। কারণ যারা আমাদের গণপরিষদে ছিলেন তাদের তো সবার আইনি জ্ঞান ছিল না, বা লিগ্যাল ল্যাঙ্গুয়েজ কেমন হয় এটা তারা জানতো না। তো তাদের যে মতামতটা, তাদের যে আদর্শটা, তারা যেটা চায় সেটাকে আইনি ভাষায় রূপদান করেন ইনি। ইনি হচ্ছেন আইনি ভাষায় সংবিধানটাকে কনভার্ট করেন। আইনি ভাষায় আইনি ভাষায় সংবিধানটাকে, আমাদের সংবিধানকে কনভার্ট করে দেন। আচ্ছা, আর হচ্ছে মিসেস রাজিয়া বানু ছিলেন একমাত্র নারী সদস্য সংবিধান রচয়িতা কমিটির। 34 সদস্যের যে কমিটি ছিল, ডক্টর কামাল হোসেন ছিলেন প্রধান, এবং আব্দুর রউফ ছিলেন হাতে লেখার দায়িত্বে। তিনি আমাদের সংবিধানটাকে হাতে লিখেছিলেন। সে হাতে লেখা পাণ্ডুলিপি শাহবাগের জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। এবং সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একমাত্র বিরোধী দলীয় নেতা। সঠিক উত্তর হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। বিরিশিরি কোথায় অবস্থিত? বিরিশিরি কি? বিরিশিরি হচ্ছে আমাদের যে উপজাতিগুলো আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে বা আদিবাসী যারা আছেন, তাদের কালচারাল ক্লাব, তাদের সাংস্কৃতিক সংগঠন হচ্ছে বিরিশিরি, যেটা নেত্রকোনা জেলাতে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে নেত্রকোনা জেলা। এটা খুবই অবজেক্টিভ কোশ্চেন, মানে বাকি অপশনগুলো নিয়ে অ্যানালাইসিস করার কিছু নাই। সঠিক উত্তর হচ্ছে নেত্রকোনা জেলায়। এটা সর্বশেষ কোশ্চেন, মানে সেট ওয়ানের। বাংলার কোন শাসক সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন? ঢাকাতে একটা রাস্তা আছে, সাত মসজিদ রোড, এটা মোহাম্মদপুরে অবস্থিত। এটা মূলত নামকরণ করা হয়েছে এই সাত গম্বুজ মসজিদের নামে। সাত গম্বুজ মসজিদ রোড পরিবর্তিত হয়ে গেছে সাত মসজিদ রোড, গম্বুজটুকু বাদ হয়ে গেছে মাঝ থেকে। এটা ঢাকাতে অবস্থিত, এবং ইসলাম খাঁ এটা নির্মাণ করেন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তাহলে সেট ওয়ান আমরা শেষ করলাম, এবং সেট টু দেখবো আমরা, অর্থাৎ মডেল টেস্ট ওয়ান শেষ, মডেল টেস্ট টুতে যাচ্ছি। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 137, 136, 127, নাকি 139? সঠিক উত্তর হচ্ছে 136তম সদস্য বাংলাদেশ জাতিসংঘের। সঠিক উত্তর অপশন বি। 1974 সালে 17ই সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বা 27তম অধিবেশনে বা বাংলাদেশ 136তম রাষ্ট্র হিসেবে যোগদান করে। কোনটি আরব উপদ্বীপের অংশ নয়? কাতার, ওমান, ইয়ামেন, নাকি সিরিয়া? আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ কাকে বলে? যার তিন দিকে জল, একদিকে স্থল, সেটাকে উপদ্বীপ বলে। সৌদি আরবের মানচিত্র দেখে তোমরা বুঝতে পারবা এই তিন দিকে হচ্ছে পানি। তো আরব উপদ্বীপের মধ্যে আছে কাতার, ওমান, ইয়ামেন, কিন্তু সিরিয়া এটা আরব উপদ্বীপের মধ্যে না, এটা আরব উপদ্বীপের উত্তর দিকে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে সিরিয়া। ডেমোক্রেটিক পিস থিওরি কে প্রদান করেছেন? স্যামুয়েল পি হান্টিংটন, কার্ল মার্কস, ইমানুয়েল কান্ট, নাকি বার্ট্রান্ড রাসেল? বার্ট্রান্ড রাসেল একজন বিখ্যাত ফিলোসোফার, এবং তিনি একজন সাহিত্যিক একই সাথে।
কিন্তু তার সাহিত্যকর্ম এগুলা খুব বেশি তোমার সাধারণ জ্ঞানের জন্য দরকার নাই। স্যামুয়েল পি হান্টিংটন হচ্ছেন ক্লাস অফ দ্য সিভিলাইজেশন, এই এই থিওরি তিনি দিয়েছেন। কার্ল মার্কস দিয়েছেন ক্লাস স্ট্রাগল থিওরি, এবং ইমানুয়েল কান্টের একটা ঐতিহাসিক থিওরি হচ্ছে ডেমোক্রেটিক পিস থিওরি, গণতন্ত্রের মাধ্যমে শান্তি স্থাপন করার যে থিওরি সেটা। বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা কোনটি? আহাজি সিম্বুন, দ্য নিউ ইয়র্ক টাইমস, ইয়মিউস ইয়মিউরি সিম্বুন, নাকি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল? সঠিক উত্তর হচ্ছে ইয়মিউরি সিম্বুন। এর আগে ছিল আহাসি সিম্বুন। দীর্ঘদিন ধরে আহাসি সিম্বুন ছিল পৃথিবীতে সবচেয়ে বেশি সেল হওয়া নিউজ পেপার। কিন্তু রিসেন্টলি ইয়োমিউরি সিম্বন, দুইটাই জাপানের, বুঝছো? এই যে এইটা এবং এইটা, এই দুইটাই হচ্ছে জাপানের সংবাদ মাধ্যম। এই এই দুইটা নিউজ পেপার সবচেয়ে বেশি সেল হয় ওয়ার্ল্ড ওয়াইড, কোটির উপরে সেল হয়। আচ্ছা, আর নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত হয়, এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, এটা জার্নাল, সাময়িক পত্র, এটাও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রচারিত হয়। বিতর্কিত স্যারক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ইউক্রেন, রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। আজারবাইজান বানানটা এখানে কমপ্লিটলি আসে নাই। পাকিস্তান, আফগানিস্তান, নাকি ভারত পাকিস্তান? স্যারক্রিক অঞ্চল হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত একটা বিতর্কিত জায়গা, এবং নাগার্নো কারাবাখ হচ্ছে আজারবাইজানের মধ্যে অবস্থিত। রাশিয়া ইউক্রেনের মধ্যে ক্রিমিয়া দ্বীপ নিয়ে দ্বন্দ্ব আছে। পাকিস্তান আফগানিস্তান নিয়ে আমাদের যে ব্র্যাড ক্লিপ লাইন, এই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে লাইনটা আছে এটার নাম, এটাও হচ্ছে ব্র্যাড ক্লিপ লাইন না। ওইটা ব্র্যাড ক্লিপ লাইন না, ওইটার নির্দিষ্ট নাম আছে, আমি এটা ভুলে গেছি। তো ওই লাইনটার মধ্যে যে দ্বন্দ্বটা আছে সেটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের দ্বন্দ্ব। ওই লাইনটা তারা মানে না, আফগানিস্তান মানে না। তারা বলে যে আফগানিস্তানের সীমান্ত বেশ কিছু অঞ্চল সেটা পাকিস্তানের মধ্যে রয়ে গেছে। নিচের কোনটি রামসার সাইট নয়? টাঙ্গুয়ার হাওর, চলনবিল, হাকালুকি হাওর, নাকি সুন্দরবন? বিভিন্ন বই বিভিন্ন রকম তথ্য তোমরা দেখতে পাবে, যে কোথাও দেখবা আমাদের রামসার সাইট দুইটা, কোথাও দেখবা তিনটা। তো আহ, দুইটাই হচ্ছে রামসার সাইট, আর একটা প্রস্তাবিত। আহ, কিন্তু হাকালুকি হাওর যেটা, এটা রামসার সাইটের মধ্যেই আসে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে হাকালুকি হাওর, অপশন সি কারেক্ট আনসার। আচ্ছা, টাঙ্গুয়ার হাওর এবং সুন্দরবন আছে, চলনবিল প্রস্তাবিত, এবং হাকালুকি হাওর এর মধ্যে আসে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে? তসলিম উদ্দিন, ফারুক ইকবাল, শহীদুল ইসলাম, নাকি হামিদুর রহমান? সঠিক উত্তর হচ্ছে শহীদুল ইসলাম। মুক্তিযুদ্ধকালীন তার বয়স ছিল 10 থেকে 12 বছর। তসলিম এবং ফারুক, ফারুক ইকবাল হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, এবং তসলিম উদ্দিন হচ্ছেন সর্বশেষ শহীদ, এবং হামিদুর রহমান হচ্ছেন একজন বীরশ্রেষ্ঠ। আচ্ছা, আর শহীদুল ইসলাম সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তিনিও মারা গেছেন 2010 সালের দিকে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিস্তারিত ও সুনির্দিষ্ট কয়টি টার্গেট আছে? আমরা জানি 17টা গোলস, বাট টার্গেট হচ্ছে 169টা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আমি একটু ফাস্ট যাচ্ছি যাতে তোমাদের এই সময় এসে অল্প টাইমে এই ক্লাসটা শেষ করতে পারো। কোন আন্তর্জাতিক সংগঠনের কোনো সদর দপ্তর নাই? এডিবি, ওপেক, ব্রিক্স, নাকি বেনেলাক্স? এই বেনেলাক্স থেকে দেখলাম রিসেন্টলি কোশ্চেন একটা এসেছে। আচ্ছা, বেনেলাক্স কি এটা নিয়ে তোমাদের পড়ানো হয়েছে অনেকগুলা ক্লাসে। আচ্ছা, তো ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই, ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই। কিন্তু ব্রিক্সের যে ব্যাংকটা আছে, ব্রিক্স ব্যাংক হচ্ছে নয়া উন্নয়ন ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এইটার সদর দপ্তর আছে। এইটা সদর দপ্তর হচ্ছে চীনের বেইজিং এ। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে বেইজিং, বেইজিং চায়না। চীনের বেইজিং এ হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। কিন্তু ব্রিক্স এর কোনো সদর দপ্তর নাই। বেনেলাক্স, এটা হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ। এটা তোমরা জানো, একটা পরীক্ষাতে দেখলাম এসেছে, তোমরা আশা করি পেরেছো। নিচের কোন নদীর উৎপত্তি বাংলাদেশে? কর্ণফুলী, নাফ, মেঘনা, নাকি হালদা? আচ্ছা, নাফ নদীর উৎপত্তিস্থল মিয়ানমারে, মেঘনা এবং কর্ণফুলী ইন্ডিয়াতে, কিন্তু হালদা নদী বাংলাদেশেই এর উৎপত্তি। এবং হালদা নদী হচ্ছে বাংলাদেশের মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে বিখ্যাত। ফাইন্ড দ্য মিসিং নাম্বার অফ দ্য সিরিজ 116, অর্থাৎ 1-এর 16, তারপর আসতেছে 1-এর 4, এবং তারপর একটা শূন্য স্থান, তারপর 4। তুমি দেখো যে 1-এর 16, 1-এর 16 এর সাথে তুমি যদি 4 গুণ করো তাহলে এটা কেটে গিয়ে 1/4 হয়। অর্থাৎ এই সংখ্যাটার 4 গুণ হচ্ছে, এই সংখ্যাটার সাথে তুমি যদি, আমি বাংলাতে লিখে ফেলেছি এটা, এই সংখ্যাটার সাথে তুমি যদি 4 গুণ করো, এটার সাথে তুমি যদি 4 গুণ করো তাহলে এটা হয়। তাহলে এইটার সাথে তোমাকে 4 গুণ করতে হবে, অর্থাৎ 1/4 এর সাথে তোমাকে 4 গুণ করতে হবে, তাহলে পরের সংখ্যা তুমি পাবে। তাহলে 4 4 কেটে যাচ্ছে, থাকতেছে 1, তাহলে এখানে সংখ্যা হচ্ছে 1। তার মানে এখানে তুমি যদি 4 গুণ করো তাহলে হচ্ছে 1, আবার এই 1 এর সাথে তুমি যদি 4 গুণ করো তাহলে হচ্ছে 4।
তাহলে আমি এইখানে শূন্যস্থানে পাচ্ছি সংখ্যা কত? শূন্যস্থানে পাচ্ছি ওয়ান। সঠিক উত্তর হচ্ছে ওয়ান। আমি জানি না এটার উত্তরটা ঠিক ছিল কিনা, আমি পরে চেক করে দেখলাম, কোনো কারণে উত্তর সেটআপে একটু সামান্য ভুল থাকতে পারে। সঠিক উত্তর হচ্ছে ওয়ান। যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটে কোন ঘটনার জের ধরে? মুসলিম লীগের পতন, কেন্দ্রীয় সরকারের পতন, যুক্তফ্রন্ট সরকারের দুর্নীতি ও ব্যর্থতা, কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র। সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র। কেন্দ্রীয় সরকার চাচ্ছিল না যে পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট সরকার থাকুক। তারা আদমজি জোট মিলে বাঙালি অবাঙালি দ্বন্দ্বকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্রের মাধ্যমেই মূলত যুক্তফ্রন্ট সরকারকে পতন ঘটায় এবং মাত্র 56 দিন পরে ক্ষমতাচ্যুত করে। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা নাকি ওশেনিয়া? আরেকটা কোশ্চেন সলভ করার সময় বলে ফেলেছি। কালাহারি মরুভূমি মূলত আফ্রিকাতে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে 100 টেস্ট ম্যাচ খেলার কীর্তি করেন কে? মুশফিকুর রহিম। এটা অনেকবার পড়া তোমাদের, এটা সহজ কোশ্চেন, অনেকবার পরীক্ষাতেও এটা দেওয়া হয়েছে। এখনো কোনো ইউনিভার্সিটিতে আসে নাই, হয়তো কোথাও চলে আসবে। ইলামিত্র কোন ঘটনার কারণে ইতিহাসে জায়গা করে নিয়েছেন? নারী শিক্ষার আন্দোলন, নীল বিদ্রোহ, ভারত ছাড়ো আন্দোলন নাকি তেভাগা আন্দোলন? তেভাগা আন্দোলনের সাথে ইলামিত্র জড়িত ছিলেন এবং যে কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন, এটা কৃষি বিষয়ক একটা আন্দোলন। অর্থাৎ জমিতে যে ফসল হয় তার 3 ভাগের 2 ভাগ পাবেন হচ্ছে জমির মালিক এবং 1 ভাগ পাবেন চাষি। এটা নিয়ে মূলত একটা আন্দোলন হয়েছিল, যেটা ইলামিত্র নেতৃত্ব দিয়েছিলেন। খণ্ডিত দ্বীপরাষ্ট্র হলো তুরস্ক, ইন্দোনেশিয়া, ইতালি নাকি নরওয়ে? জাপান এবং ইন্দোনেশিয়াকে বলা হয় খণ্ডিত দ্বীপরাষ্ট্র, কারণ এই দুইটা দ্বীপ দ্বারা গঠিত এবং দ্বীপগুলা বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে আছে। যে কারণে জাপান এবং ইন্দোনেশিয়া দুইটা দেশকে বলা হয় খণ্ডিত দ্বীপরাষ্ট্র। আচ্ছা, আর এখানে ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। তুরস্ক 2 মহাদেশে অবস্থিত এবং নরওয়ে এটা হচ্ছে একদমই সর্বোত্তরের দেশ। প্রাচীন শহর পালমিরা কোন দেশে অবস্থিত? সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইরাক নাকি ইরান? পালমিরা একটা প্রাচীন শহর, সারা বিশ্বে যতগুলো প্রাচীন শহর আছে তার মধ্যে একটা। যেমন আমাদের প্যালেস্টাইনে জেরিকো নামে যে শহরটা ছিল প্রাচীন শহর, এটা সারা বিশ্বের সর্বপ্রাচীন শহর হিসেবে ধরা হয়। এবং পালমিরা এটা অন্যতম একটা প্রাচীন শহর যেটা সিরিয়াতে অবস্থিত ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নিপা ভাইরাস বহন করে ইঁদুর, কুকুর, বাদুড় নাকি এডিস মশা? সঠিক উত্তর হচ্ছে বাদুড়। আমরা এই যে শীতের মৌসুমে খেজুরের রস যেটা আমরা কাঁচা খাই, এইটাতে নিপা ভাইরাস সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকি থাকে, কারণ খেজুর গাছে উঠে বাদুড় তার জিভ দিয়ে ওই রসটা তারা নিজেরা খায়। তো তার জিভের লালা থেকে এই ভাইরাসটা আমাদের দেহে আসতে পারে। 2025 সালে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনের বার্ষিক অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়? ইউনিসেফ, আইএমএফ, ইউনেস্কো নাকি সাধারণ পরিষদ? সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কোর এবছরে 2025 সম্মেলনে বাংলাদেশকে সভাপতি ঘোষণা করা হয়েছে। 1 বছর তারা সভাপতির পদে থাকবে, পরের বছর অন্য কেউ চলে আসবে। উকি শিল্পকর্মটি কার? জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান নাকি মুর্তজা বশির? সঠিক উত্তর হচ্ছে কামরুল হাসান। কামরুল হাসানের ঐতিহাসিক চিত্রকর্ম হচ্ছে উকি। এটা হচ্ছে গ্রামের সাধারণ একজন নারী, তিনি যে প্রতিবেশীর বাড়িতে কি কথা হচ্ছে, কি বা বা ইয়া হচ্ছে, এটা আড়ি পেতে যে দেখেন, সেটাই হচ্ছে উকি। দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসনের চেষ্টাকে কি বলে? দাঁতাত, সেকেন্ড কলাম, জিরো সাম গেম নাকি ডাইকি? সঠিক উত্তর হচ্ছে দাঁতাত। এটা একটা ফ্রেঞ্চ শব্দ। ফ্রেঞ্চ শব্দ হচ্ছে দেতেন্থ, DETNT, দেতেন্থ, বা বাংলাতে দাঁতাত। এখানটা চন্দ্রবিন্দু হবে। দাঁতাত শব্দের অর্থ দুই দেশের মধ্যে যখন সংঘর্ষ চলে তার মধ্যে একটা মীমাংসা করার চেষ্টা করা। সেকেন্ড কলাম তেমন পরিচিত কোনো টার্ম না। জিরো সাম গেম হচ্ছে দুই দেশের মধ্যে কম্পিটিশন হচ্ছে, বাট কারো কোনো ইয়া নাই, মানে এক্সট্রা প্রফিট নাই, মানে এ যতটুকু লস করবে ও ততটুকুই লাভ করবে, আবার এ যতটুকু লস করবে ততটুকুই লাভ করবে, মানে এখানে অতিরিক্ত কারো বাড়তি প্রফিট নাই। মানে জিরো সাম, মানে প্লাস মাইনাস করলে সাম জিরো হয়ে যাচ্ছে। সংবিধানের কোন অনুচ্ছেদে প্রধান বিচারপতির নিয়োগের বিধান আছে? 94, 95, 96 নাকি 117? সঠিক উত্তর হচ্ছে 95। 117-তে বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল আছে, আর 96-তে আছে প্রধান বিচারপতির মেয়াদ, 94-তে আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখকের নাম কি? অ্যাডলফ হিটলার, হ্যারি এস ট্রুম্যান, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নাকি উইনস্টন চার্চিল? উইনস্টন চার্চিল লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা বহুবার আলোচিত বিষয়। ফরায়েজি আন্দোলন কোন ধরনের আন্দোলন ছিল? রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক নাকি অর্থনৈতিক? ফরায়েজি আন্দোলন হাজী শরীয়তুল্লাহ শুরু করেছিলেন এবং তিনি মূলত ধর্মীয় যে ফরজ বিধানগুলো আছে সেগুলো যাতে মুসলিমরা পালন করে এটার জন্য আন্দোলনটা শুরু করেছিলেন, যে কারণে এটা একটা ধর্মীয় আন্দোলন। পরবর্তীতে এটা ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় এবং তার সন্তান দুদু মিয়া আহ পরবর্তীতে এটাকে আরো বেশি রাজনৈতিক আন্দোলনে কনভার্ট করেন এবং এই হাজী শরীয়তুল্লাহ নামে পরবর্তীতে বাংলাদেশের একটা জেলার নাম শরীয়তপুর রাখা হয়।
1976 সালে প্রথম 21 পদক পাননি। পাননি কে না, এটা হবে পান কে। এখানে খুবই সিরিয়াস একটা মিস্টেক হয়েছে। এটা হচ্ছে পান কে হবে, বুঝছো? কোশ্চেনটা এমন হবে, কোনো কারণে টাইপিং মিস্টেক হয়েছে। পান কে, প্রথম পান হচ্ছেন কাজী নজরুল ইসলাম। 1976 সালে এটা জিয়াউর রহমান চালু করেন, এবং পান হচ্ছেন কাজী নজরুল ইসলাম। পরবর্তীতে পান হচ্ছে সুপিয়া জসিমউদ্দিন, তারপর পান হচ্ছে সুপিয়া কামাল। আচ্ছা, আমি এইভাবেও পান নি এভাবে সঠিক উত্তর করা যায়, আমি সেভাবেই করে দিই, যেহেতু কোশ্চেন তোমরা ওভাবে পেয়েছিলা। পাননি যদি এমন আসে তাহলে তোমরা জিয়াউর রহমান উত্তর করবা। এর কারণ হচ্ছে এনারা তিনজনই পেয়েছিলেন, নজরুল, জসিম, সুফিয়া কামাল, তারা তিনজন পেয়েছিলেন। ঠিক আছে, প্রথমবারে তারা পেয়েছিলেন, বাট ফার্স্ট হচ্ছেন কাজী নজরুল ইসলাম ফার্স্ট। বাট বাকি দুইজন হচ্ছে তারপরেই, বাট একই বছরে 76 সালে। তাই পাননি বললে জিয়াউর রহমান। সঠিক উত্তর হচ্ছে জিয়াউর রহমান। ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী, সুন্দর প্রণালী, দার্দানালিস নাকি কুক প্রণালী? কুক প্রণালী হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে, দার্দানালিস বা তুরস্কের দুইটা অংশের মধ্যে ভাগ করেছে, সুন্দর প্রণালী ইন্দোনেশিয়ার দুইটা দ্বীপের মধ্যে, জাকার্তা এবং তোমার ইন্দোনেশিয়ার আরেকটা সুন্দর প্রণালী হচ্ছে ইয়ার মধ্যে তোমার কুয়ালালামপুর মালয়েশিয়ার যে অংশটা, এবং জাকার্তা, সরি সুমাত্রা দ্বীপ যেটা ইন্দোনেশিয়ার, এর মধ্যে পার্থক্য করেছে। এবং ডোভার প্রণালী যেটা ইংলিশ চ্যানেলের প্রণালী, সেটা ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে। সঠিক উত্তর হচ্ছে ডোভার প্রণালী। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ 2025-এ সেরা খেলোয়াড় হয়েছেন কে? পূর্ণিমা রায়, মিলি আক্তার, মোসাম্মদ সাগরিকা নাকি জাহানার আলম? জাহানার আলম ক্রিকেটার, ইনি আসবেনই না। মোসাম্মদ সাগরিকা সঠিক উত্তর, তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সঠিক উত্তর অপশন সি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি, পাতাগোনিয়া মালভূমি, গোবি মরুভূমি নাকি হিমালয় পর্বতমালা? বাংলাদেশের আমার একটা টার্ম আছে, সেটা হচ্ছে রাঙামাটির ছাদ বলা হয় কাকে? রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে, এবং পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। সঠিক উত্তর হচ্ছে পামির মালভূমি, ল্যাটিন আমেরিকাতে অবস্থিত। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশনস ফর রিফিউজিস এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা নাকি লন্ডন? মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো অধিকাংশই জেনেভাতে সদর দপ্তর রেখেছে। সঠিক উত্তর হচ্ছে জেনেভা। মানবাধিকার বিষয় হলে অধিকাংশ জেনেভা, এবং টাকা পয়সার ব্যাপার হলে অধিকাংশ ওয়াশিংটন ডিসি। প্যালেস্টাইনের সংগঠন নয়, ফাতাহ, হিজবুল্লাহ, পিএলও নাকি হামাস? হামাস এবং ফাতা দুইটা রাজনৈতিক দল। পিএলও হচ্ছে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনকারী একটা সংগঠন, এবং হিজবুল্লাহ হচ্ছে লেবাননের সংগঠন। তার মানে এটা সঠিক উত্তর, এটা প্যালেস্টাইনের নয়। হিজবুল্লাহ হচ্ছে লেবানন, লেবাননের সংগঠন। হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দল। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? সেন্ট মার্টিন, সেরাদ্বীপ, চর নিউমুর নাকি মহেশখালী দ্বীপ? সঠিক উত্তর হচ্ছে সেরাদ্বীপ, যেটা সেন্ট মার্টিন থেকেও দক্ষিণে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে সেরাদ্বীপ। আচ্ছা, আর এখানে ফাতা শব্দের অর্থ বিজয়, হামাস শব্দের অর্থ পুনর্জীবন বা উচ্ছ্বাস এমন কিছু, আর পিএলও হচ্ছে প্যালেস্টাইনান লিবারেশন অর্গানাইজেশন, যেটা হচ্ছে ইয়াসির আরাফাতরা প্রতিষ্ঠা করেছিলেন। কোন দেশে প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করা হয়? সুইডেন, জাপান, নিউজিল্যান্ড নাকি ক্রোয়েশিয়া? সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড, এটা তোমরা জানো। এবং সুইডেনের নারীরা প্রথম সংসদ নির্বাচনে অংশ নিতে পারে, আর নিউজিল্যান্ডে প্রথম ভোটাধিকার প্রদান করা হয়। মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তি ওডাল্যান্ড কোন দেশের নাগরিক? যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ইতালি নাকি যুক্তরাষ্ট্র? তিনি দুই দেশের নাগরিক ছিলেন, একটা নেদারল্যান্ডস আর একটা অস্ট্রেলিয়া। যেহেতু অস্ট্রেলিয়া নাই, আছে নেদারল্যান্ডস, তাহলে নেদারল্যান্ডস আমরা সঠিক উত্তর নিব। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নেদারল্যান্ডস। টেকসই উন্নয়ন প্রতিবেদন 2025, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025, শীর্ষস্থানীয় দেশ কোনটি? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড নাকি ডেনমার্ক? এবছর হয়েছে ফিনল্যান্ড। দীর্ঘদিন ধরে আমরা দেখতাম যে হচ্ছে সুইডেন থাকতো অথবা নরওয়ে থাকতো, বাট এবছর ফিনল্যান্ড সর্বপ্রথমে চলে এসেছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের জাতীয় হেল্পলাইন নম্বর কত? 16265 হচ্ছে আমাদের ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স নম্বর। 106 হচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের। 999 হচ্ছে জরুরি পুলিশ সেবা লাইন। এবং 109 হচ্ছে জাতীয় হেল্পলাইন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের জন্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে 109। আর 999 যেটা আছে, 999 হচ্ছে ইমার্জেন্সি পুলিশ সেবা, ঠিক আছে, জরুরি পুলিশ সেবার জন্য 999। ওয়ানগারি মাথায় ছিলেন একজন মানবাধিকার কর্মী, শল্য চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাকি পরিবেশবাদী? ওয়ানগারি মাথায় কেনিয়ান নাগরিক, তিনি একজন পরিবেশবাদী আন্দোলনকারী ছিলেন,
এবং তিনি এর জন্য নোবেল পুরস্কার পান, এবং তার নামে একটা কেনিয়াতে পদক পদক চালু আছে, ওয়াঙ্গারি মাথায় পদক বা পুরস্কার। এটা চালু আছে কেনিয়াতে, তিনি কেনিয়ার নাগরিক ছিলেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি সুরকার কে? সৈয়দ আব্দুল হাদি, আবেল মাহমুদ, আব্দুল লতিফ নাকি রুনা লায়লা? এটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে বছর। এবং গীতিকার কে এটা এসেছিল, বাট সুরকার কে এটা আসে নাই। সুরকার হচ্ছেন আপেল মাহমুদ। গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার, কিন্তু এটা সুরকার হচ্ছেন আপেল মাহমুদ। তাহলে এইগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমাকে পরীক্ষাতে কি জিজ্ঞাসা করতেছে। আমাকে কি সুরকার জিজ্ঞাসা করতেছে নাকি আমাকে গীতিকার জিজ্ঞাসা করতেছে? এটার যিনি গীতিকার, গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার। গীতিকার হচ্ছেন গীতিকার হচ্ছেন গোবিন্দ গোবিন্দ হালদার, ইনি হচ্ছেন এটার গীতিকার। ঠিক আছে, এটা হচ্ছে তার গীতিকার, এবং আপেল মাহমুদ হচ্ছেন তার সুরকার। সেনজেন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সেনজেন চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে তাদের মধ্যে ভিসা মুক্ত চলাচল, মানে কোনো ভিসা প্রয়োজন হবে না, নিজেরা চলাচল করতে পারবে ইচ্ছা মতো। এটা হচ্ছে সেনজেন চুক্তি, যেটা লুক্সেমবার্গে লুক্সেমবার্গে স্বাক্ষরিত হয়। সঠিক উত্তর হচ্ছে লুক্সেমবার্গ। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর, 10 এপ্রিল, 16 ডিসেম্বর নাকি 11 জানুয়ারি? 4 নভেম্বর 1972 সালে আমাদের সংবিধান গণপরিষদে গৃহীত হয়, যে কারণে এই ডেটটা হচ্ছে আমাদের সংবিধান দিবস। সর্বশেষ কোশ্চেন, 40 নম্বর। বাংলাদেশ ভারত গঙ্গা পানি চুক্তি মেয়াদ শেষ হবে কবে? 1996 সালে 30 বছর মেয়াদে মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে গঙ্গা পানি চুক্তি হয়, যেটা 30 বছর পর এবছর 2026-এ শেষ হয়ে যাবে। তো সঠিক উত্তর হচ্ছে 2026 সালে গঙ্গা পানি চুক্তি মেয়াদ শেষ হবে। তো এগুলাই ছিল তোমাদের 80টা এমসিকিউ এর সলভ। আশা করি বুঝতে পেরেছো। খুব বেশি এক্সপ্লেনেশন করি নাই, তোমরা এখন বোঝা শিখে গেছো অনেক কিছু, যে এগুলা থেকে কি কি পড়তে হবে। এর আগের ক্লাস স্টাডি ইউনিটের জন্য খুব এক্সপ্লেনেশন দিয়ে ক্লাস নেওয়া হয়েছিল, সেখান থেকে ধারণা পেয়েছো। 4-5 মাস ধরে পড়তেছো, বেসিক ধারণা চলে আসছে। এখন তোমাদের কাজ লেখাপড়া করা, রিভিশন করা, এবং মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়া। চট্টগ্রামে সহজ কোশ্চেনই হবে। তোমরা যেমন লেখাপড়া করেছো, এখানে যেমন মডেল টেস্ট দিয়েছে, এমন কোশ্চেনই হবে। জাস্ট পরীক্ষাটা ভালো মতো দিতে পারলেই ভালো একটা পজিশন আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।